আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। একের পর এক সামরিক ব্যারাকে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এবার রক্ত বন্যায় ভেসে গেল গুরুত্বপূর্ণ বেইত হিলেল ব্যারাক। ইসরায়েলের উপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন, আয়াতুল্লাহ খামেনি। আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার চেয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি। মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ বানানো ইসরায়েলি প্রচেষ্টা রুখে দেবে তুরস্ক। গণহত্যাকারী বলে ইসরায়েলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন এরদোগান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ হবে হিসেবি এবং জোরালো, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ঘোষণা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা। ভারতের প্রধান বিচারপতির মন্তব্যে তোলপাড়। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। একের পর এক সামরিক ব্যারাকে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এবার রক্ত বন্যায় ভেসে গেল গুরুত্বপূর্ণ বেইত হিলেল ব্যারাক। ফের ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ বলছে, লেবাননের ব্লিদা শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইত হিলেল শহরে সাইরেন বেজে উঠেছে। লেবানন থেকে প্রায় শতাধিক রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। প্রজেক্টাইলগুলো বিস্ফোরিত হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে। সামরিক ব্যারাকের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগের ছবি প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হুসেইন ইয়াসিন সাইতো এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আল-দিনের নিহত হওয়ার খবর জানানো হয়। এই দুজন লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন, তবে সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকার গাটনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর 146তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউসা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ। সেই সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে 30টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি ইরান এই থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলেও সতর্কতা দিয়েছেন তিনি। গত মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান। খামেনির দাবি, শত্রুরা স্নায়ুযুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা করে। 86 বছর বয়সী এই নেতা বলেছেন, ইরান যদি ইসরায়েলের উপর সামরিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন। ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের উপর কোনো হামলা চালায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের একটি কৌশলগত অবস্থান। ইসরায়েলে হামলা না চালাতে ইরানের উপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা এই পরিকল্পনা থেকে পিছপা হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্টো পশ্চিমা দেশগুলোকে ভণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এসব দেশ গাজায় ইসরায়েলের বর্বরতার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। অপরদিকে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে চাপ দিচ্ছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে একটি সূত্র বলছে, ইসরায়েলে হামলা চালালে পরবর্তীতে কি হতে পারে এই নিয়ে ভেতরে ভেতরে আলোচনা করছেন তিনি। দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে, যদি ইরান তাদের উপর সরাসরি হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ।
বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাঠানো একটি চিঠিতে সংগঠনটি গত কয়েক সপ্তাহে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মুখোমুখি করার আহ্বান জানায়। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং কমনওয়েলথ মূল্যবোধে বহন করে। শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটির ৩ সমন্বয়ক, আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার এবং বাংলাদেশ বিষয়ক রাজনীতি ও গণতন্ত্র বিশ্লেষক আতাউল্লাহ ফারুক। সংগঠনটির পক্ষ থেকে চিঠিতে জানানো হয়, বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের উপর গণহত্যা হয়েছে এবং তা তৎকালীন বাংলাদেশ সরকারের নির্দেশে। ক্ষমতাচ্যুত বাংলাদেশের শাসকের আদেশের বাইরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। এছাড়া 12 আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে একজন বাংলাদেশি পুলিশ অফিসারকে পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলছেন, আমরা যখন গুলি করি তখন একজন মারা যায় এবং অন্য একজন আহত হয়, শুধু একজন পড়লেও বাকিরা যায় না স্যার। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এমন প্রমাণ রয়েছে। তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা এই মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন। এছাড়াও হাসিনা শাসন আমলে 600 জনেরও বেশি ব্যক্তি গুমের শিকার হন। তাদের পরিবার থেকে তুলে নিয়ে গোপনে আটকে রাখা হয় তাদেরকে। ইসরায়েল যেসব অঞ্চলে আগুন লাগানোর যে চেষ্টা করছে তা রুখে দিতে প্রয়োজনে তাদের মুখোমুখি হবে তুরস্ক বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল আঞ্চলিক সংঘাতের শত্রুকে আরও বাড়িয়ে দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে পরিচালিত পৃথক টার্গেট কিলিং অপারেশনে প্রতিরোধ অক্ষের এই শীর্ষ নেতা শহীদ হয়েছেন। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে এরদোগান বলেন, হামাসের নেতাকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো অভ্যাস নেই। গত বুধবার তুরস্ক একটি গণহত্যা মামলায় যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন করেছে, যা দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে শুরু করেছিল। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আন-নুজাবা আন্দোলনের প্রধান শেখ আলী আল আসাদি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিরুদ্ধে ইরানি প্রতিশোধ হবে হিসেবি এবং প্রভাব বিস্তারকারী। গত 31 জুলাই রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে ইসরায়েলের সন্ত্রাসবাদী হামলার মাধ্যমে শহীদ করে। শেখ আলী আল আসাদি ইরাকের আল সুমারিয়া টেলিভিশন নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেন। আসাদি বলেন, ইরান এমন একটি দেশ যার নীতি হচ্ছে হিসেবি এবং প্রভাবশালী আঘাতের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো। ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে সংঘটিত আগ্রাসনের সমানুপাতিক হবে এবং একইভাবে ও একই স্থানে হবে। আসাদি জোর দিয়ে বলেন, ইরাক এবং এর প্রতিরোধকামী সংগঠনগুলো ইসমাইল হানিয়া এবং ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপে অবদান রাখবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুর 30 জুলাই বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় শহীদ হন। এরই মধ্যে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা। ভারতের প্রধান বিচারপতির এমন মন্তব্যে তোলপাড় পড়েছে। মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের উপর জোর দিয়ে ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য তা মনে করিয়ে দিচ্ছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI এর খবরে এই তথ্য জানানো হয়েছে। DY চন্দ্রচূড়
চূড় বলেন, স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতীয় সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে। চন্দ্রচূড় বলেন, বাংলাদেশে আজকে যা ঘটছে তা আমাদের পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ, কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা বোঝা দরকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলার শিকার হয়েছেন। এই প্রেক্ষাপটে ভারতে যে উদ্বেগ দেখা দিয়েছে তার মধ্যে এসব কথা বললেন দেশটির প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। একের পর এক সামরিক ব্যারাকে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এবার রক্ত বন্যায় ভেসে গেল গুরুত্বপূর্ণ বেইত হিলেল ব্যারাক। ইসরায়েলের উপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন আয়াতুল্লাহ খামেনি। আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার চেয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি। মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ বানানো ইসরায়েলি প্রচেষ্টা রুখে দেবে তুরস্ক, গণহত্যাকারী বলে ইসরায়েলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন এরদোগান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ হবে হিসেবি এবং জোরালো, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ঘোষণা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা, ভারতের প্রধান বিচারপতির মন্তব্যে তোলপাড়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।